নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় টিভির পর্দার সামনে যে মানুষটিকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটিয়ে আমরা কিন্তু আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সেই মানুষটিকে আপনাদের সম্মুখে নিয়ে চলে এসেছেন। তিনি হচ্ছেন কৃষ্ণমূর্তি সনাতন, জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিজ্ঞানসম্মত জ্যোতিষে বিশ্বাস করেন, ওয়ান টাইম রেমেডি এবং লাইফ টাইম বেনিফিটে। তিনি হলেন সুব্রত চক্রবর্তী। আমরা ইতিমধ্যেই দাদার যে কটা প্রোগ্রাম করেছি, প্রত্যেকটা প্রোগ্রাম করেই আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে দাদা যে কটা প্রোগ্রাম করছেন সব কটা প্রোগ্রাম হচ্ছে দাদার অনুরোধের প্রোগ্রাম। আপনারা আরো কি কি বিষয় জানতে চাইছেন, কি কি বিষয় বুঝতে চাইছেন, কিংবা কি কি সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যাগুলো কিন্তু অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাদাকে জানাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831707058 নাম্বারের মাধ্যমে। আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা SMS করে আপনাদের সমস্যাগুলো আপনারা জানাতে পারেন এবং দাদা কিন্তু দাদার নিজের প্রোগ্রামে সেই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরবেন। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা আপনাদের জন্য স্বাগত জানাবো সুব্রত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি। জানামার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এছাড়া অন্য একটি মিডিয়াতে রবিবার দিন আপনারা লাইভ পেয়ে যান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:35। এই সুন্দর অনুষ্ঠানটা ঠিক ক্যামেরার পেছনে আমার গ্লোব টিভি নন টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদের কোনো শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভির কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে ত্রিপর্ণাকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা, তাই তো? তার সেক্ষেত্রে আজকে বিষয়টা থেকে একদমই দাদার অনুষ্ঠান শুরু করার আগে একটু পারমিশন নিয়ে একটু শুরু করছি। আপনারা জানেন যে দাদার যে কটা অনুষ্ঠান করেন অনুরোধের প্রোগ্রাম, এবং আজকেও যারা অনুরোধ করেছেন তারা হচ্ছেন পৌলমী হালদার বাগনান থেকে, তুহিন ভট্ট পূর্ব মেদিনীপুর থেকে, মলয় সামন্ত ডোমজুর থেকে এবং জ্যোতির্ময় দাস বনগা থেকে। তাদের এই অনুরোধেই কিন্তু দাদা এই প্রোগ্রামটা করছেন। আশা করছি আপনাদের এই প্রোগ্রামটা সকলের ভালো লাগবে, সকলে মন দিয়ে শুনুন এবং সকলের প্রশ্ন আপনার দাদাকে কিন্তু অনলাইন আপনারা অবশ্যই করতে পারেন। দাদা অবশ্যই দেখুন, যে বিষয়টা সেটা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন সোশ্যাল মিডিয়াতে, আমি তার নাম নিচ্ছি না, যে কিছুদিন আগে একজন অন্তঃসত্ত্বা অবস্থায় ছিলেন এবং তার অন্তঃসত্ত্বা অবস্থা যেটা সবথেকে বেশি ভাইরাল হয়েছিল, তিনি যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ছিলেন সেই সময় তিনি তার পেটের মধ্যে সেখানে জগন্নাথ দেবের ছবি এঁকে ভাইরাল হয়েছিলেন এবং অনেকে হয়তো এটা দেখেছেন বিষয়টা। এবং পরবর্তী ক্ষেত্রে শোনা যায় সেই ভদ্রমহিলার সন্তান গর্ভেই হয়তো নষ্ট হয়েছিলেন এবং সন্তান প্রসবের সময় মৃত সন্তান প্রসব হয়েছিল। এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আজকে প্রচুর জিনিস ভাইরাল হচ্ছে যে জগন্নাথ দেবকে অপমান করা হয়েছে বা অনেক নানা রকম এই কথা হয়েছে, তাই জন্যই হয়তো মারা গেছে বিষয়টাকে নিয়ে। দেখুন এইটা নিয়ে তো অনেকেই নানা রকম, আবার অনেকে বলছেন যে ডাক্তারি অবহেলার মধ্যে হয়তো মারা গেছেন, ঠিকমতো ডাক্তার এটাকে অবহেলা করেছেন। সেটা নিয়ে ডাক্তারবাবুও তার একটা মতবাদ দিয়েছেন যে না, উনি যখন আমার কাছে আসেন আগে থেকেই বাচ্চার হার্টবিটের কোনো কিছু সাউন্ড পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ মায়েরা যখন অন্তঃসত্ত্বা অবস্থায় থাকে আমাদের কাছে অনেক দেখতে পাওয়া যায় যে তাদের হয়তো প্রেগনেন্সি আসার পরেও তাদের কিন্তু সেখান থেকে মিসক্যারেজ হয়েছে। আবার এরকমও দেখতে পাওয়া যায় মা হয়তো 10 মাস গর্ভে সন্তানকে ধারণ করেছেন কিন্তু সন্তান প্রসবের সময় নানা রকমের জটিলতার শিকার হয়েছেন অথবা মৃত সন্তান প্রসব করেছেন। বা অনেক সময় দেখতে পাওয়া যায় সন্তান প্রসবের সময় অনেক মা একটা সময় কিন্তু মারাও গেছেন। এটা আমরা দেখেছি যে সন্তানকে যখন জন্ম দিচ্ছেন সেই সময় কিন্তু অনেক মায়েরও কিন্তু মৃত্যু ঘটেছে। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থাতে সেই পদ্ধতি হয়তো অনেকটাই কমে গেছে। একজন জ্যোতিষী হিসাবে আমি দেখুন এই বিষয়টা যেহেতু আজকে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে সমালোচনা হচ্ছে যে জগন্নাথ দেবকে তিনি আঁকা হয়েছেন, দেখুন সেটা সম্পূর্ণ প্রত্যেকেরই ব্যক্তিগত বিষয়। তবে এই বিষয়ে প্রথমে আমি কিছু লজিক্যালি বিষয়ে আসবো, জ্যোতিষশাস্ত্রের কতগুলো বিষয়ে আসবো। দেখুন যিনি ডাক্তারবাবু ছিলেন তিনি অনেক কিছু বিষয় বলেছিলেন বিষয়টা। দেখুন প্রথমত একটা বিষয়, যখন কারো গর্ভে সন্তান আসে, এখনকার দিনে তো আমরা সকলে রিলস করি, আমরা সকলে হয়তো সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করি, আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্যক্তিগত জীবনকে আমরা সব কিছুকে দেখাই। তো সেক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যে অনেকের ক্ষেত্রে এই যে গোপন বিষয়, দেখুন সন্তান আমার গর্ভে এসছে সেটাকে আমি একটা সবার সামনে উদযাপন করছি এবং বিশেষ করে
করে অনেকের ক্ষেত্রে ডাক্তারবাবুরা বলছেন এই যে কেমিক্যালস, ধরুন যে রংটা দিয়ে আমি আমার সন্তান যখন গর্ভের মধ্যে রয়েছে আমি যে রংগুলো ইউজ করছি, যে কালারগুলো ইউজ করছি, সেইগুলো হয়তো আমার যে সন্তান রয়েছেন তার উপর একটা এফেক্ট পড়তে পারে। সেকেন্ড যে বিষয়টা, অনেক সময় দেখবেন আজকাল যারা বিশেষ করে মেকআপ আর্টিস্টরা এই ধরনের যে কাজগুলো করছেন সেখানে তারা বিভিন্ন ধরনের আলো ব্যবহার করে থাকেন, তাই না? তো সেক্ষেত্রে দেখবেন আপনারা প্রত্যেকেই জানেন যাদের গর্ভে সন্তান থাকে তাদের কিন্তু এক্সরে, যেখানে এক্সরে করা হয়, তো এক্সরের জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়নি, কারণ এই যে রের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু গর্ভাবস্থায় সন্তান এবং মায়ের উভয়ের কিন্তু ক্ষতি করে। তো সেখানে বড় অক্ষরে কিন্তু লেখা থাকে যে কখনো প্রেগনেন্সি মহিলাদের কখনো কোনো কিছুতে কিন্তু এক্সরে করা হয় না, যেমন কোনো কিছু হয়তো এক্সরে করা দরকার, এক্সরে কিন্তু হয় না, তাদের ইউএসজি করা হয়। তাহলে এই যে রে, এই যে আলোগুলো তাদের উপর দেওয়া হচ্ছে, তো সেটাও হয়তো কিছুভাবে সন্তানের ক্ষেত্রে যখন মায়ের গর্ভ অবস্থায় থাকছে সেটাও একটা এফেক্ট ফেলতে পারে। এই বিষয়গুলো অনেকে বৈজ্ঞানিক দিক থেকে বিচার বিশ্লেষণ করেছেন। এবার অনেকে বলছেন যে জগন্নাথ দেবকে হয়তো তিনি এঁকেছেন বলে তার কোনো কিছু রুষ্টতা, তার কিছু খারাপ প্রভাব হয়তো সন্তানের মধ্যে পড়েছে। দেখুন, এই নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর বিতর্ক চলছে। ডাক্তারের কথা বলেছেন একজন, তবে সব থেকে দুঃখের বিষয় একজন মা সন্তান হারা হয়েছেন, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা কখনোই দেখছি না তার মনের ভেতরে যে কতটা কষ্ট দুঃখ। কিন্তু আমার কোথাও অংশে মনে হয়েছে এই দুঃখ কষ্টটা তিনি যে পাচ্ছেন একটা সময়, এই যখন গর্ভে সন্তান আছে, সেটা তো আমাদের কাছে আনন্দের, এটা তো ঈশ্বরের সব থেকে বড় আশীর্বাদ যে মা তিনি হয়তো গর্ভ ধারণ করেছেন, অর্থাৎ তিনি মাতৃত্বের স্বাদকে অনুভব করতে চলেছেন। সেই মাতৃত্বের স্বাদকে যখন অনুভব করছো তার জন্য মায়েরও কিছু কিন্তু কর্তব্য থাকে, সেই সময় নিজেকে সাবধানে রাখা, নিজেকে ভালো খাবার দাবারের মধ্যে রাখা। এবং একটা কথা বলা হয় যে সেই সময় মারা যে ব্যবহারগুলো করে থাকেন সেই ব্যবহারটা যেন বাচ্চাটা শোনে, অর্থাৎ আমরা সেই সময় যেন খুব ভালো কাজকর্ম করি, ঠান্ডা মাথায় থাকতে পারি, ভালো বই পড়তে পারি, ধর্মীয় কোনো গ্রন্থের সঙ্গে যুক্ত, আপনি যে ধর্মেরই হন না কেন, ধর্মীয় কোনো যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থকে আমরা পড়তে পারি, আমরা ভালো কোনো কিছু, অর্থাৎ সেই সময় যতটা ভালো আমরা লাইফস্টাইল লিড করতে পারবো সেই বিষয়টা আমাদের সন্তানের উপরও কিন্তু এসে পড়তে পারে। তো আমরা এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টাকে একটা রোজগারের জায়গায় দেখে নিচ্ছি, ভিউজ বাড়ানোর জন্য আমরা সেটাকে নিয়ে এখন ফটোশ্যুট করছি, বিভিন্ন ধরনের আলো পড়ছে, তার তো একটা এফেক্ট রয়েছে, সেই বিষয়টা তো অবশ্যই কাজ করছে। কিন্তু একজন জ্যোতিষশাস্ত্রবিদ হিসাবে, জ্যোতিষের জায়গা থেকে আমাকে যারা আজকে অনুরোধ পাঠিয়েছিলেন তাদেরকে বিষয় নিয়ে আজকে আলোচনা করবে। এবং আমাকে এটা বলেছেন, দাদা অনেকের ক্ষেত্রে এই যে গর্ভে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে তার কারণটা কি? দেখুন, প্রথমত আমাকে সেই বিষয়টাকে বলতে গেলে আমি কতগুলো জায়গাকে আগে বিচার বিশ্লেষণ করে বলবো। সেটা হচ্ছে প্রথম জায়গা, সেটা হচ্ছে ভাব দ্যোতক চক্র। এই ভাবদ্যোতক চক্র আমি প্রথমে খুব সিম্পল কতগুলো জায়গা নিয়ে বলবো, তার আগে কিছু বিষয়টাকে বলি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাবদ্যোতক চক্র। এই ভাবদ্যোতক চক্র যার কাছে করা রয়েছে বা ভাবচক্র করা রয়েছে বা ভাবদ্যোতক চক্র, ভাবচক্র এবং ভাবদ্যোতক চক্র দুটোই আলাদা, আমি ভাবটা নিয়ে পরে আসবো, কিন্তু ভাবদ্যোতকটাকে নিয়ে বলে নিই। এই ভাবদ্যোতক চক্রে বলা হচ্ছে যে লগ্নে এবং পঞ্চমে, লগ্ন এবং পঞ্চমের সঙ্গে যদি রাহুর একটা সংযোগ চলে আসে, কারণ আমাদের পঞ্চম ভাবকে বলা হচ্ছে সন্তানের জায়গা এবং লগ্ন ভাব হচ্ছে আমাদের দেহভাব বা তনুভাব, সেখান থেকে আমাদের দেহের বিচার করা হয়। তাহলে সেক্ষেত্রে প্রসব করব মানে সেখানে আমার সন্তান সুস্থ সবলভাবে তিনি ভূমিষ্ঠ হলেন, সেক্ষেত্রে কিন্তু নবম ভাব এবং একাদশ ভাবের ভূমিকা একটা রয়েছে। কিন্তু প্রথমেই যেটা দেখতে হবে, কারো ভাবদ্যোতক চক্রের কোনো মহিলার বা কোনো মায়ের যদি যখন গর্ভে সন্তান আসছে বা অনেকের ক্ষেত্রে সন্তান আসার পরেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে, আপনি ভালো করে একটু বিচার করবেন জ্যোতিষীর কাছে গিয়ে যে ভাবদ্যোতক চক্রে আপনার লগ্ন এবং পঞ্চমে রাহুর কোনো সংযোগ রয়েছে কিনা, বা লগ্নে এবং পঞ্চমে রাহু সরাসরি সেখানে বসে রয়েছে কিনা। যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনা নিয়ে আসে অথবা সন্তানহীনতার সম্ভাবনাকে নিয়ে আসে। এবং এই যখন রাহু অবস্থান করছে সেখানে যদি দেখতে পাওয়া যায় যে নবমপতি দুস্থানগত হয়ে রয়েছে, একাদশপতি দুস্থানগত হয়ে রয়েছে, বা যদি দেখতে পাওয়া যায় আমাদের যে নবতারা চক্র রয়েছে, এই নবতারা চক্রে ভাবদ্যোতক চক্রে নবমপতি এবং একাদশপতি বিপদ নক্ষত্রের ওপরে অবস্থান করছে বা বিপদ নক্ষত্র, দেখবেন আমাদের
আমাদের তো একটা জন্ম নক্ষত্র, আমাদের যেটা রাশি, যেখানে চন্দ্র অবস্থান করে সেটা আমাদের রাশি, চন্দ্র যে নক্ষত্রটা পায় সেটা আমাদের নক্ষত্র, সেখান থেকে নবতারা চক্রের জন্মসূত্র হিসাবে সূত্র হচ্ছে, বা সেখান থেকে আমাদের দশা স্টার্ট হচ্ছে। তাহলে এই যে জন্ম, সম্পদ, বিপদ, এই যে বিপদ তারা পড়ছে, এই বিপদ তারার সঙ্গে যদি নবমপতি এবং একাদশপতির একটা সংযুক্তকরণ হয়ে থাকে, এটা বহু অংশে দেখা গেছে সেই মেয়েদের ক্ষেত্রে সন্তান প্রসবের সময় কোনো সমস্যা হয়েছে, মৃত সন্তান প্রসব করেছে, অথবা মিসক্যারেজের সম্ভাবনা হয়েছে। এবং যদি এই ভাবদ্যোতক চক্রে লগ্নে এবং পঞ্চমে রাহু অবস্থান করে, তাহলে কিন্তু তাদের সন্তান, অর্থাৎ সন্তান হয় না। অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাওয়া যায় যে অনেক দম্পতিদের সমস্যা হচ্ছে কি, তাদের ন্যাচারালগতভাবে যেটা সরাসরি তাদের মিলনের মাধ্যমে যে সন্তান, সেটা কিন্তু আসছে না, যার জন্য তারা অনেক সময় আইভিএফ করছেন। এখনকার দিনে তো অনেক পদ্ধতি বেরিয়ে গেছে, কিন্তু তাতেও অনেক ধরনের খরচা এবং সন্তান আসার ক্ষেত্রে প্রবলেম দেখা দিচ্ছে। তাহলে আমরা যদি সরাসরি কোনো জ্যোতিষীর কাছে আপনারা যান এই বিষয়টাকে নিয়ে, অবশ্যই তো ডাক্তারি পরামর্শ করবেন। ডাক্তারের ঊর্ধ্বে আমরা কেউ নয়, সায়েন্সের ঊর্ধ্বে, কিন্তু তার সত্ত্বেও এই কম্বিনেশনের একটা সঠিক প্রতিকার প্রতিবিধান করে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী নিজের কোনো কিছু হরমোনালি কোনো সমস্যা আছে, এবং এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ক্ষেত্রে দেখবেন এই ভাবদ্যোতক চক্রে লগ্ন পঞ্চমের সঙ্গে রাহুর সংযোগ রয়েছে, বা নবমপতি বা একাদশপতি বিপদ তারার সঙ্গে যুক্ত, তাদের হরমোনালি মেয়েদের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা হতে পারে, তার জন্য কোনো সন্তানের সমস্যা হতে পারে। এবার রিসার্চের ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় কোনো মায়ের হয়তো জায়গা ঠিক রয়েছে, তাহলে সেক্ষেত্রে বাবার জায়গার কোনো কিছু সমস্যা। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, বাবার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা, অর্থাৎ একজন পুরুষের ক্ষেত্রেও কিন্তু ভাবদ্যোতক চক্র ততটাই ইম্পর্টেন্ট। সেখানেও যদি পঞ্চমপতি এবং লগ্নপতিতে রাহুর অবস্থান করে, সেখানে ভাবদ্যোতক চক্র নবমপতি একাদশপতি যদি বিপত্তারা হয়, পুরুষের ক্ষেত্রেও কোনো সমস্যা থাকতে পারে। একজন যে নারীর ক্ষেত্রে সমস্যা আছে বলে সন্তান নষ্ট হয়, বা সন্তান, সেটা তো প্রথম সন্তান এসে নষ্ট, সেটা তার ব্যক্তিগত বিষয়, তার শরীরের বিষয়, কিন্তু প্রথমে সন্তান আসছে না, সেক্ষেত্রে একজন পুরুষেরও কিন্তু সমস্যা থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু কাউন্ট করা অত্যন্ত দরকার, এবং সেই অনুযায়ী তার ডাক্তারি পরামর্শ বা আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রেমেডিয়াল গাইডলাইন কিন্তু রয়েছে। এটা গেল ফার্স্ট পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে একটা রয়েছে সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রে আমাদের চন্দ্র এবং আমাদের রবির থেকে বিচারটা হয়ে থাকে। এই চন্দ্র রবি থেকে কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করলে অশুভ প্রভাব দেয়, আমি সেটা নিয়ে আলোচনায় আসবো সুদর্শন চক্র নিয়ে। ফোনে কোনো বন্ধু এসেছেন, আগে ফোনটা আগে অ্যাটেন্ড করুন। প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে জয়দেব দত্ত বলছি। স্যারের কথা শুনছিলাম, ওই জন্য কিছু বলিনি। আচ্ছা আচ্ছা, বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার ডেট অফ বার্থ হলো, হ্যাঁ বলুন বলুন। 26শে জুলাই 1992। 26শে জুলাই 1992, তাই তো? 92, 92। জন্ম সময়? সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। এবার বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। এই ক্লিয়ার প্রশ্ন, আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাফল্য পাবো এটাই স্যারকে। আচ্ছা দাদা, আপনার জন্মবারটা কি রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ রবিবার ছিল। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, একাদশে কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, এবং গণ হচ্ছে নরগণ। এটা কি জানা ছিল? না স্যার। এটা জানা ছিল না। আচ্ছা, আপনার লগ্ন কুণ্ডলীটাকে একটু বিচার করি। দেখুন, আপনার জন্মছকে দেখা যাচ্ছে বুধটা বক্রী বা রেট্রোগেট অবস্থাতে রয়েছে, এবং শনিটাও কিন্তু রেট্রোগেট রয়েছে। শনি রেট্রোগেট বা বক্র অবস্থাতে সক্ষেত্রগত, এবং জন্মছকে চন্দ্র কিন্তু মূলত্রিকোণ হয়েছে। দেখবেন আপনার জন্মছকটা যদি আপনি খেয়াল করেন, লগ্ন থেকে ঠিক অষ্টম ভাব এখানে কিন্তু মঙ্গল চন্দ্র অবস্থান করছে, এবং চতুর্থ ভাবে শনি সক্ষেত্রগত, এবং দশম ভাবে আপনার রবি বুধ এবং শুক্র অবস্থান করছে। দেখবেন আমাদের দশম ভাবটাকে বলা হচ্ছে কর্মের জায়গা। সেই কর্মের অধিপতি চন্দ্র চলে গেল অষ্টম ভাবে বৃষ রাশিতে। ঠিক আছে, তাহলে আপনার কোথাও গিয়ে কর্মের, দেখবেন আপনি কর্মের জন্য অনেক চেষ্টা করবেন, কিন্তু কোথাও গিয়ে দেখবেন পরপর প্রচুর পরিমাণে বাধা হবে। সেকেন্ড, আপনার দশম ভাবে যদি আপনি খেয়াল করেন, এখানে কিন্তু দুটো খুব একটা ভালো যোগ হয়েছে, আবার ঠিক সেরকম একটা অশুভ যোগ তৈরি হয়েছে। যেমন কি রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে দশম ভাবে, আবার দশম ভাবে রবির সঙ্গে শুক্রের একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন? এই জায়গাটা অনেক অনেক অংশেই আপনাকে কিন্তু কর্মজগতে সফলতায় বাধা দিচ্ছে।
আপনার ক্ষেত্রে কর্মজগৎ তো হয়ে যাওয়া উচিত ছিল, কারণ আপনার একাদশের স্বয়ং বৃহস্পতি অর্থাৎ দেবগুরু নিজে বসে রয়েছেন রবির ঘরে। তাহলে সেক্ষেত্রে এটা যথেষ্ট ভালো জায়গা। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, আপনার যে পনফর, যেটাকে আমরা বলি কি লগ্ন তৃতীয় এবং দ্বিতীয়, এই পনফর স্থানে যেহেতু রাহু নিজের স্বয়ং অবস্থান করছে বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতি একাদশে আপনাকে সফলতা দেওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু রাহু আপনার ক্ষেত্রে ধনুরাশিতে অর্থাৎ তৃতীয়ভাবে অবস্থান করছে, সেই জায়গাটায় কোথাও গিয়ে গুরুচাণ্ডালি একটা যোগ সৃষ্টি করছে, যার জন্য দেখা যাবে কি আপনার মধ্যে কোয়ালিটি থাকা সত্ত্বেও আপনি কিন্তু কর্মজগতে সঠিক কিন্তু প্রতিষ্ঠা পাচ্ছেন না, এবং বারবার কোনো কিছু কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দেবেন, সেক্ষেত্রেও কিন্তু বাধা বিপত্তি তৈরি হবে। এখানে আমি একটা বিষয় বলে রাখি দাদা, যে আপনি যদি সঠিকভাবে বৃহস্পতির প্রতিকার প্রতিবিধান করতে পারেন সম্পূর্ণ চক্রম মতে, কারণ আপনার ক্ষেত্রে পঞ্চমপতি, নবমপতি এবং তৃতীয়পতির সঙ্গে একাদশের একটা সংযোগ রয়েছে। কিন্তু সেই একাদশপতি যেহেতু আপনার বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনার লগ্ন কুণ্ডলিতে তৃতীয়ভাবে অর্থাৎ সেখানে রাহুর একটা অবস্থান করছে, সেইখানে একটা গুরুচণ্ডালী যোগ তৈরি করছে, যার জন্য কি হবে বলুন তো, আপনার জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি কিন্তু তৈরি হবে। তাহলে আপনাকে আমি বলতে পারি, আপনার যে এখন দশা পাস করছে, অর্থাৎ আপনার এখন দশা কি যাচ্ছে, আপনার বৃহস্পতির মহাদশা পাস করছে 16 বছরের জন্য 2019 সাল থেকে 2035 পর্যন্ত থাকবে। কবে থেকে চলছে? 14 সেপ্টেম্বর 2019 থেকে 14 সেপ্টেম্বর 2035 পর্যন্ত থাকবে। এখন বৃহস্পতির মহাদশা যাচ্ছে, অন্তর্দশা পাস করছে বুধ। তার মানে কোথাও গিয়ে আপনি যদি একটু বুধের প্রতিকার প্রতিবিধান করতে পারেন, কারণ এই যে বললাম রবি বুধ বুধাদিত্য যোগ, আবার রবি শুক্রে দারিদ্র যোগ দশম ভাবে, আবার সেখানে বিপরীত হয়ে গেছে একটা রাজযোগ, অর্থাৎ রাজযোগ তৈরি হয়েছে, কিন্তু সেই রাজযোগটা আপনার ক্ষেত্রে এগেইনস্টে রয়েছে। আপনি যদি পারেন না, এই যে বৃহস্পতি বুধের মহাদশা অন্তর্দশা যাচ্ছে, এই জায়গাটাতে একটু প্রতিকার প্রতিবিধানের জায়গায় আসুন। কিছুই নয়, বুধ এবং বৃহস্পতির সঠিক প্রতিকার প্রতিবিধান আপনাকে কিন্তু কর্মজগতে প্রতিষ্ঠা এনে দিতে পারে। আমার সোমবার দিন দুর্গাপুর চেম্বার রয়েছে, যদি পারেন আমি ওখানে খুব অল্প ভিজিটে এই মাসের জন্য একটা অফার দিচ্ছি, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের জন্য, যদি পারেন একটু যোগাযোগ করে নেবেন। আমি আপনাকে হয়তো হেল্প করতে পারবো এই বিষয়ে, যদি সঠিক বৃহস্পতি এবং বুধের প্রতিকার প্রতিবিধান করা যায়। আপনি দেখবেন খুব শিগগিরই কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রস্তুতি নিচ্ছেন সেখান থেকে চাকরি পাবেন। ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্যই কিন্তু সুব্রত চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবেই কিন্তু চেয়ে থাকেন প্রত্যেকটা সময় আপনার জীবনকে একটু গুছিয়ে দিতে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো ভাবছেন কিংবা এখনো বাড়িতে বসে ভাবছেন যে ঠিক কোন মানুষটিকে দেখালে আপনার জীবনে আপনি একটু প্রতিকার পাবেন এবং উন্নতি করতে পারবেন, তার জন্য কিন্তু সুব্রত চক্রবর্তী। এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874207060 নাম্বারে। এছাড়া যারা কিন্তু হোয়াটসঅ্যাপ কিংবা SMS এর মাধ্যমেও দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যা জানাতে পারেন, তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831707058 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার শ্যামবাজারে, রবিবার এবং মঙ্গলবার গড়িয়ার নাকতলাতে, এবং লাস্ট আর ফার্স্ট উইক বুধবারে দুর্গাপুর এবং বর্ধমানে, এবং হচ্ছে তোমার প্রত্যেক শুক্রবারে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে, শনিবার হাওড়া বালিতে, এবং প্রত্যেক মাসে কিন্তু 8 থেকে 14 তারিখে আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে, এবং 15 থেকে 19 তারিখে আবারও কিন্তু শিলিগুড়িবাসী আপনারা পেয়ে যাচ্ছেন রত্নভান্ডার জুয়েলার্সের। প্রত্যেকটা মাসেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের নিকটবর্তী যে কোনো স্থান একটা বেছে নিন এবং চলে আসুন চটপট সুব্রত চক্রবর্তীর কাছে। আপনার জীবনের যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু সমাধানের একটাই জায়গা, সেটা হচ্ছে সুব্রত চক্রবর্তী। তাতে আলোচনা আসো। হ্যাঁ, আগে একটু আলোচনা করি, তারপর যিনি আছেন ফোনটা ধরবো। একদম একদম। আচ্ছা দেখুন, সেকেন্ড যেটা আমি আলোচনা করছিলাম সুদর্শন চক্র। সুদর্শন চক্রের প্রথমে বিষয়টা একটু বলে নেওয়া দরকার, এটা নিয়ে আমি বলেছি এর আগে। সুদর্শন চক্র হচ্ছে লগ্নকে ব্যতি রেখে, অর্থাৎ লগ্ন থেকে আমরা রবি এবং চন্দ্র থেকে বিচারটা করব, এবং তাহলে এখান থেকে লগ্নকে আমরা মেন ধরবো না, আমরা ধরবো রবি এবং চন্দ্র থেকে। তবে কিছু কিছু ক্ষেত্রে লগ্নের কিন্তু বিচার্য প্রয়োজন রয়েছে। আমরা সাধারণত যখন সুদর্শন চক্র দেখবো, সেখান থেকে কিছু শুভাশুভ ফল আমাদের ক্ষেত্রে দেখতে হয়। যেমন ধরুন, আমাদের সন্তান হবে কি হবে না, আমার চাকরি হবে কি হবে না, তাহলে সেই ক্ষেত্রে কিছু প্রশ্নাতীত থেকে যায়, সেগুলো কিন্তু এই শুভাশুভ বিষয়গুলো আমরা সুদর্শন চক্র থেকে পেয়ে থাকি। সাধারণত দেখা যাচ্ছে যে গোচরগতভাবে আমার যেখানে রবি এবং চন্দ্র অবস্থান করছে, গোচরে যদি সেই রবিচন্দ্রের ওপর দিয়ে শনির একটা প্রভাব চলে, অথবা কোনো সময়
যদি মঙ্গল বা রাহুর একটা গোচর চলে, অর্থাৎ আপনার যেখানে ধরুন আপনার জন্মকুণ্ডলিতে যেখানে চন্দ্রের অবস্থান বা যেখানে রবির অবস্থান রয়েছেন, গোচর মানে আজকের ট্রানজিট, আজকের ডেটে গ্রহেরা কোথায় বসে রয়েছে, সেই অনুযায়ী সুদর্শন চক্রে আমাদের গ্রহের এই পজিশনটাকে ফেলতে হবে। সেই গোচরগতভাবে যদি রবি চন্দ্রের ওপর দিয়ে যদি কিছুভাবে শনি পাস করে থাকেন, অর্থাৎ শনি সেখান দিয়ে পাস করছেন, অথবা যদি গোচরগতভাবে দেখতে পাওয়া যায় রবি রাহু এবং মঙ্গল রবির ওপর দিয়ে চন্দ্রের ওপর দিয়ে পাস করছেন, তাহলে সেক্ষেত্রে সেটা যদি কিছুভাবে মারক স্থান হয়ে থাকে, অর্থাৎ সেখান থেকে আপনার দেখতে হবে আপনার লগ্ন কুণ্ডলী মতে আপনার মারক গ্রহকে, মারক স্থানটাকে। তো যদি মারক গ্রহ হয়ে থাকে বা মারক স্থান হয়ে থাকে, সেই গতভাবে কিন্তু আপনার সেই সময়টা পজিশন খারাপ হতে পারে। ধরুন আপনার সেই সময় ক্ষেত্রে দেখা গেল যে মারক কোনো গ্রহের অন্তর্দশা যাচ্ছে বা মহাদশা যাচ্ছে, বিশেষ করে অন্তর্দশাকালীন কোনো মহিলার যখন প্রেগনেন্সি আসে, সুদর্শন চক্র অনুযায়ী তারও কিন্তু কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমরা শুভ বিষয়টা এখান থেকেও করে থাকি। তো যদি মনে হয় সেই সময় গ্রহ ট্রানজিটগতভাবে শনি ট্রানজিট করছে বা মঙ্গল রাহু ট্রানজিট করছে রবি বা চন্দ্রের ওপর দিয়ে, তখন কিন্তু কিছু শুভ বিষয়কে দেখতে হয়। যদি সেটা মারক গ্রহ হয়ে থাকে বা মারক স্থানের ওপর দিয়ে প্রবেশ করে থাকে আপনার লগ্নগতভাবে, সেই সময় তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা দরকার। এটা অনেকাংশেই দেখা গেছে আপনি যে কোনো শুভ কাজ করতে যান না কেন, অনেকাংশেই কিন্তু বাধা পড়ে। আমরা যে কোনো শুভ কাজ করতে পারি, আমার যখন গর্ভে সন্তান আসছে, এটাও কিন্তু একটা আমাদের প্রকৃতির সব থেকে এবং ঈশ্বরের সব থেকে বড় দান এবং শুভত্ব। তাহলে এই শুভত্বটা যাতে আমরা মায়ের জঠরে যিনি যখন সন্তান আসেন, তাহলে এই 10 মাস 10 দিন যে যখন সন্তান থাকে, সেই সন্তানকে তারা কতটা কষ্ট সহকারে গর্ভে ধারণ করে থাকেন, সেই ধারণ ক্ষেত্রে আমার গোচরগতভাবে সুদর্শন চক্রে কোনো অশুভ গ্রহের প্রভাব যাচ্ছে কিনা বা আমার মারক গ্রহের কোনো প্রভাব যাচ্ছে কিনা আপনার চন্দ্রের ওপর দিয়ে বা রবির ওপর দিয়ে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাই সুদর্শন চক্র আপনি ভালো করে আপনার জ্যোতিষীর কাছে বিচার করবেন। যদি কারো মিসক্যারেজের সম্ভাবনা তৈরি হয়েছে, প্রেগনেন্সি অনেক বাধা হয়ে পর হয়তো প্রেগনেন্সি এসছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন জোটক বিচার করে থাকি, আমরা দেখবেন জোটক বিচার ক্ষেত্রে দুটো পয়েন্ট বলি, একটা হচ্ছে জনিকুট এবং তারা। এই জনিকুট এবং তারার কি ভাব বিচার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ফোনটা আগে অ্যাটেন্ড করুন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? বাঁকুড়া থেকে বলছি, মেয়ের সম্পর্কে জানতাম। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন আর একটু জোরে কথা বলবেন। হ্যাঁ বলছি, মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নামটা বলুন। মেয়ের নামটা বলুন। অরিত্রিক। অরিত্রিক, আচ্ছা। হ্যালো। হ্যাঁ বলুন, এবার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 12/11/2018। 12/11/2018। 2018, আচ্ছা। জন্ম সময়? হ্যাঁ, সকাল 8:14। সকাল 8:14। হ্যাঁ, সকাল 8:14 বর্ধমান। বর্ধমান। এবার বলুন কি জন্ম প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। 8:14। হ্যাঁ হ্যাঁ বলুন, বুঝতে তাড়াতাড়ি বলুন পেরেছি, কি প্রশ্ন প্রশ্নটা আছে। রাখুন। বর্ধমান। আপনি প্রশ্নটা জিজ্ঞেস করুন। হ্যাঁ স্যার, বলছিলাম মেয়ের পড়াশোনা। আচ্ছা, আপনি আচ্ছা। টিভিতে শুনুন, দাদা মেয়ের বলছেন। জন্মবারটা কি সোমবার ছিল? হ্যাঁ, সোমবার। সোমবার ছিল। ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, ঠিক আছে? আচ্ছা, ওর নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, অর্থাৎ নক্ষত্র অধিপতি হচ্ছেন শুক্র। তিথি হচ্ছে পঞ্চমী শুক্লপক্ষ তিথি ছিল এবং গণ হচ্ছে নরগণ। এটা কি জানা ছিল? হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা বেশ। আচ্ছা, এবারে আমি একটু আলোচনায় আসি। দেখুন, ওর জন্মকুণ্ডলিতে শুক্রটা রেট্রোগেট রয়েছে এবং সেই রেট্রোগেট বা বক্র অবস্থাতে মূল ত্রিকোণ। জন্মকুণ্ডলিতে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে বুধ এবং বৃহস্পতি। এই মেয়ে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমত্তা সম্পন্ন হবে, বুঝতে পেরেছেন? প্রচণ্ড ইন্টেলিজেন্ট, পড়তে খুব ভালোবাসবে। কিন্তু এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, মেয়ের একটু চঞ্চলতা যেন বেশি বৃদ্ধি পাচ্ছে এবং ওর ক্ষেত্রে একটা বিষয় প্রবল হবে, সেটা হচ্ছে কি ঠান্ডা লাগা বা শ্লেষ্মার ধাত প্রচন্ড পরিমাণে, এবং মাসে মাসে এই বিষয়টা কিন্তু লেগে থাকবে, বুঝতে পেরেছেন? মানে ডাক্তার যেন পিছু ছাড়বে না, মাসে মাসে ঠান্ডা লাগা, এই শ্লেষ্মার ধাতটা তৈরি হচ্ছে ওর যে লগ্ন, সেই লগ্ন হিসাবে, অর্থাৎ বৃশ্চিক লগ্ন যেহেতু, সেখানে ওর জন্মকুণ্ডলী যদি আপনি খেয়াল করেন, ওর রবিটা কিন্তু নিচস্থ।
হ্যাঁ বলছি, আমি একটু বলে নিই। হ্যাঁ, ওর শুরুর কথা লগ্ন বলছেন। কুণ্ডলী মতে ওর রবিটা হচ্ছে নিচস্থ, ওর বাংলার কার্তিক মাসে জন্ম হয়েছিল, এবং যেহেতু লগ্ন সাপেক্ষে তৃতীয় কেতু অবস্থান করছে এবং সেই অনুযায়ী একটা ঠান্ডা বা স্ট্রেস লাগার ধাত তৈরি হচ্ছে, কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো হবে। এই সময় ক্ষেত্রে একটু চঞ্চলতা থাকবে। এই মেয়েকে আপনি সঠিক করে একটু গাইডলাইন করবেন, দেখবেন ও পড়াশোনায় কিন্তু যথেষ্ট ভালো হবে। আপনার মেয়েকে নিয়ে অত চিন্তার কিছু নেই, ঠিক আছে? একদম দাদা, আপনি যদি আজকের পারেন, মতন কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য অনুষ্ঠান- নিয়ে একটুখানি সমস্যা রয়েছে, সেই জায়গাটা প্রতিকার প্রয়োজন। একদম, আচ্ছা, সময় কি আজকের একদম মতন শেষ? একদমই শেষ আচ্ছা, আমি দাদা, লাস্টে একটু জাস্ট বলে দিই, জাস্ট যাওয়ার আগে, যাদের ক্ষেত্রে দেখবেন জনিকুট এবং তারার সমস্যা রয়েছে, আমরা যখন অষ্টকূট বিচারটা করে থাকি, এই অষ্টকূট ভাবের পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে জনিকুট এবং তারা। যাদের ক্ষেত্রে এই তারা অর্থাৎ দেখা গেল স্বামী স্ত্রী দুজনের তারার কোনো মেলবন্ধন নেই, সেখানে কিন্তু অনেক সময় দেখা গেছে তাদের মনস্তত্ত্বের সমস্যা থাকে এবং সেখান থেকে সন্তান হওয়ার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আসে। এবং এটা রিসার্চেবল দেখা গেছে অনেকের ক্ষেত্রে যে জনিকুট যদি এক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সন্তান আসার ক্ষেত্রে প্রবলেম হয়। তাহলে সবসময় জনিকুট হচ্ছে যেন আলাগ হয়, মানে আলাদা হয়ে থাকে। তাই যখন আপনি বিবাহ করছেন বা বিবাহের আগে যদি কিছু যখন দেখা যাচ্ছে যে সন্তান আসছে না, সন্তান আসার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, আপনি অবশ্যই 3টে পয়েন্টকে বিচার করবেন। একটা হচ্ছে ভাবদ্যোতক চক্র, সেখানে আপনার বলে দিচ্ছি যে ভাবদ্যোতক চক্রে কি বিচার করবেন, সুদর্শন চক্র, এবং অবশ্যই কিন্তু অষ্টকূট বিচারে আপনার জনিকুট এবং তারার বিচার। যদি সঠিকভাবে এর মেলবন্ধন করে প্রতিকার প্রতিবিধান করা যায়, যাদের সন্তান এসে সমস্যা হচ্ছে, এই জায়গাটার সঠিক প্রতিকার প্রতিবিধান ডাক্তারি পরামর্শ করলে অবশ্যই কিন্তু ভালো থাকা যায়। এবং বহু অংশে বহু মানুষ আমার কাছে এসে কিন্তু এই বিষয়ে প্রতিকার প্রতিবিধান করে তারা ভালো থেকেছেন। একদম, আজকের মতো সময় একদমই শেষ, এবং কথা দিচ্ছি দেখা হবে সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো এপিসোডে থাকবেন। নতুন কোনো অবশ্যই কিন্তু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। সমস্যা হোক যতই জটিল, সময় করুন প্রতিকার।